शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। অন্ডালের ইসিএলের কাজরা এরিয়া জামবাদ এলাকায় ভয়াবহ ধসের ঘটনায় আতঙ্ক। ধসে তলিয়ে যাওয়ার আশঙ্কা। বছর 40-এর এক মহিলার ধসের কবলে পড়ে এলাকার 3টি আবাসন কার্যত মিশে গেল মাটিতে। আরও 2টি পরিত্যক্ত আবাসনও ব্যাপক ক্ষতির মুখে। প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধার কাজ। জামুরিয়ার ফসলে রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্প পরিদর্শন করে গেলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। ফসল গ্রামে 18 একর অনুর্বর জমিকে কাজে লাগানো হবে প্রকল্প বাস্তবায়িত করতে। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও। করোনা মহামারীর আবহে রানীগঞ্জের সিহারশোল রাজবাড়ির 184 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রা স্থগিত। এবছর রথের রশিতে টান পড়বে না, বসবে না মেলাও। প্রশাসনের নির্দেশে শুধুমাত্র সম্পন্ন হবে পুজো পাঠ। সেখানেও একসাথে 10 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল মহকুমা শাসকের কার্যালয়। বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা। আলোচনা হয় স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও। সাফাই কর্মীদের উৎসাহিত করতে আসানসোলের বিএনআর মোড়ে একটি সংগঠনের পক্ষে সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে আসানসোল পৌর নিগমের পৌর চেয়ারম্যানের উদ্যোগে 145টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। যাত্রী নেই, পরিষেবা বজায় রাখার খরচ উঠছে না। দ্রুত বাস ভাড়া বাড়ানো না হলে বাস পরিষেবা চালু রাখা সম্ভব নয়, জানালেন দুর্গাপুরের মিনিবাস মালিকেরা। শুক্র ও শনিবার হাতে গোনা মিনিবাস নামলো রাস্তায়। রাজ্য থেকে নির্দেশিকা মেনেই পরবর্তী সিদ্ধান্ত। রাজ্য পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে এমনটাই। লাদাখে চীনা সৈনিকদের হামলায় শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। রানীগঞ্জ, অন্ডাল সহ সমগ্র শিল্পাঞ্চল জুড়ে শহীদ জওয়ানদের স্মরণে মোমবাতি মিছিলের আয়োজন। চীনের বিরুদ্ধে সোচ্চার হয়ে চীনা সামগ্রী বয়কটের ডাক। अंडाल थाना और ईसीएल के काजोड़ा एरिया के जामबाद इलाके में भयानक भूधसान की घटना घटी है। 3 आवास पूरी तरह से जमीन के भीतर समा गए, जबकि अन्य 2 आवास बुरी तरह से क्षतिग्रस्त हुई है। 40 वर्षीय शहनाज बेगम नामक महिला के जमींदोज होने की आशंका है। रेस्क्यू ऑपरेशन तेज कर दिया गया है। अंडाल थाना अंतर्गत ईसीएल के काजोड़ा एरिया स्थित जामबाद पुराना एरिया ऑफिस कोलियरी इलाके में बड़ा हादसा हुआ है। यहाँ करीब 3 आवास भूधसान की चपेट में आ गए हैं, जबकि 2 अन्य परित्यक्त क्वार्टर भी बुरी तरह से क्षतिग्रस्त हुए हैं। आशंका जताई जा रही है कि एक महिला जमींदोज हो गई है और इस घटना को लेकर पूरे इलाके में हड़कंप मच गया। लापता महिला का नाम शहनाज बेगम बताया जा रहा है। जिसने भी इस भयानक हादसे के बारे में सुना तो उसके रोंगटे खड़े हो गए। शुरुआती तौर पर बताया जा रहा है कि अचानक एक जोरदार विकट आवाज हुई और जमीन धंस गई। पल भर में ही ईसीएल के करीब आधा दर्जन आवास जमीन के भीतर समा गए। कई आवास तो मलबे में तब्दील हो गए हैं।
2016 में सब लोग आवास में लड़ाई हम ही लड़े थे। हाँ, वहाँ पे जो सीएनडी जो हटाया गया। हाँ हाँ, बहुत लड़ाई लड़े। विश्वास के पास यहाँ पर हम लोग गए। আর ওই সাইডটা পুরো বসে দিয়েছে, সাইড পোস্টেলটা বসে দিয়েছে। আর ও কোনো বেরিয়ে পাঁচিল দিকে ওই সাইডে চলে গেল, ওই সিঁড়ি দিয়ে ওইখান থেকে আবার এদিকে নিয়ে আসে। सर घर में भी हो सकता है, तो घर में तो नहीं है सर, आता था इतना 4 घंटा में तो भू धसान की गंभीरता का अंदाजा इसी बात से लगाया जा सकता है कि यहाँ जमीन करीब 30 फीट नीचे धंस गई है। भू धसान का दायरा काफी बड़ा है। पहले तो किसी को कुछ समझ में नहीं आया कि आखिर हुआ क्या है, लेकिन जब आसपास के लोग घरों से बाहर निकले तो देखा कि आसपास की आवास जमीन के नीचे धंस चुका था और घटना के बाद से एक महिला लापता बताई जा रही है। ऐसे में आशंका जताई जा रही है कि वो महिला धसान की चपेट में आने से जमीन दोष हो गई है। यही हुआ कि पूरा चाल धंस गया है, पूरा घर उड़ धंस गया, पूरा सोना तक चले गया है। कब हुआ था ये करीब 2 बजे रात को। तो कितना घर गया है इसमें 2 घर गया हुआ है। तो एक घर में आतंक, एक घर में लेडीज दबी हुई है अभी तक फिलहाल, और क्या बोलते हैं आपका अभी उसको बॉडी अभी तक निकला नहीं है। इसमें किसका लापरवाही समझते हैं आप? ये देखा जाए तो लापरवाही। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि जितना जल्दी हो सके अपना आवास मिले और सबको बॉडी को निकाला। घटना की सूचना मिलते ही पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी मौके पर पहुंचे और घटना का जायजा लिया। उन्होंने इस घटना को लेकर कड़ी नाराजगी जताई है और कहा कि भू धसान प्रभावित इलाकों में रह रहे लोगों को अविलंब पुनर्वास किया जाना चाहिए। इतना ही नहीं, विधायक जितेंद्र तिवारी इस पूरी घटना को लेकर ईसीएल प्रबंधन की भूमिका को लेकर भड़क गए। उन्होंने ईसीएल को चोर तक कह डाला। विधायक जितेंद्र तिवारी ने सवाल उठाया कि शुक्रवार और शनिवार की दरमियानी रात ये घटना हुई, इसके बावजूद भी ईसीएल का कोई अधिकारी घटनास्थल पर नहीं पहुंचा। বলছি ইসিএল চোর 2 বছর ধরে খালি এখানকার লোককে বোকা বানাচ্ছে। কখনো রাত্রে রাস্তা কেটে নেয়, কখনো বলে এই ঘর দিব ওই ঘর দিব, সব চোর ইসিএল এর লোকরা সব চোর। ভোর 2টোর সময় লোক ডুবেছে, এখনো পর্যন্ত কেউ এলো না। কোনো অফিসার এলে সবাই চলে আসতো। ইসিএল সব লোকরা চোর, বলছি তো, খালি নিজের ধান্দা থাকে, নিজে কি করে কয়লা কাটবে তার জন্য মানুষকে ওরা জানোয়ার ভাবে, জানোয়ার। ইসিএল এর লোকরা মানুষকে জানোয়ার ভাবে। আমি বলছি পারলে এটা দেখা, ইসিএল সব লোক চোর, খালি নিজে কি করে প্রমোশন নিবে, কে জিএম থেকে পিএম হবে, সিএমডি হবে, এইসব চক্কর থাকে। মানুষ মরছে মরুক, নাহলে একটা লোক ধসে গেছে, ইসিএল কোনো অফিসের ধসলে এতক্ষণ থাকতো? হ্যাঁ, এই ওর তো বাচ্চা জিজ্ঞেস করছে যে আঙ্কাল মেরা মা কো লা দিজিয়ে, কি করবো আমি, কোথা থেকে আনবো মাকে? ইসিএল सब लोग चोर, पार्ले देखान এটা। वहीं दूसरी तरफ राहत और बचाव कार्य में देरी को लेकर लोगों में भी काफी नाराजगी देखी गई। बड़ी संख्या में लोग उत्तेजित हो गए तथा ईसीएल अधिकारियों का घेराव कर प्रदर्शन भी किया। हालात नाजुक होने की वजह से भारी संख्या में पुलिस बल की तैनाती की गई। इतना ही नहीं, सीआईएसएफ के जवान एवं सुरक्षा कर्मी भी मौके पर पहुंचे। जमीन दोष हुई महिला की तलाश के लिए युद्ध स्तर पर राहत एयर बचाव का कार्य शुरू कर दिया गया है। घटना स्थल की घेराबंदी कर दी गई है। ये घटना कैसे घटी, फिलहाल इस बारे में कोई भी कुछ बोलने के लिए तैयार नहीं है, परंतु आशंका जताई जा रही है कि बारिश की वजह से मिट्टी गीली हो गई थी और भूगर्भ खोखला होने की वजह से अचानक एक बड़ा भूभाग धसान की चपेट में आ गया। घटना स्थल से थोड़ी ही दूरी पर ईसीएल की जामबाद ओसीपी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়া ধসল গ্রামে রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্প পরিদর্শন করে গেলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক ও জামুরিয়া ব্লকের বিডিও কৃষাণু রায়কে সঙ্গে নিয়ে এদিন প্রকল্প পরিদর্শন সারেন জেলা শাসক। জামুরিয়া ব্লকের ধসল গ্রামে প্রায় 18 একর অনাবাদি জমিকে কাজে লাগানো হবে বলে জানালেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। জামুরিয়া ব্লকের ধসল গ্রামে রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্প পরিদর্শন করে গেলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ অভিজিৎ সালভে, মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলি,
সহ জেলার অন্যান্য পদাধিকারীরা। জামুরিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষাণু রায়কে সঙ্গে নিয়ে প্রকল্প পরিদর্শন সারেন জেলাশাসক। পাশাপাশি চাকদোলা মোড়ে ITI কলেজের নির্মাণ কাজ ও তফসি ব্রিজেরও পরিদর্শন সারেন জেলাশাসক। ধসল গ্রামে প্রায় 18 একর জমির ওপর কৃষিকাজ, ফলের বাগান ইত্যাদি হবে। এখানে একটি পুকুর তৈরি করে মাছ চাষ করার প্রস্তাবও দেন কৃষাণুবাবু। জেলাশাসক কাজগুলি খতিয়ে দেখার সাথে দ্রুততার সাথে কাজগুলি শেষ করার নির্দেশও দেন। বিভিন্ন দপ্তরকে একত্রিত করে কিভাবে অনাবাদি জমিকে কাজে লাগানো যাবে সে বিষয়ে এদিন আলোকপাত করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্পের উদ্যোগকে বাস্তবায়িত করতে কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সবিস্তারে জানালেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এই প্রকল্পের মধ্যে কিছু এলাকায় গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, গাছটা যদি এই সময় লেগে যায় তাহলে তোমাকে এত ওয়াটারিং করতে হবে, নাহলে তো তোমার তুমি যখন গাছ লাগাবে তখন আকাশে বৃষ্টি নেই, তাহলে কি হবে? তখন তো গাছ সব ড্রাই হয়ে যাবে। ঠিক আছে, মানুষ যারা জানে যে কোথাও কিছু করলে তার জন্য আইন আছে। জেলাশাসক জানান, রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্পে বহু মানুষ উপকৃত হবেন। এখান থেকে তাদের জীবন জীবিকা চলবে। স্বয়ম্বর গোষ্ঠীকে কাজে লাগানোর কথাও জানালেন জেলাশাসক। এখানে বিডিও সাহেব, তার ফুল টিম, এসডিও সাহেব, এডিএম সাহেব, আমাদের ডিপিএডও সাহেব, সবাই আমরা জেলা থেকে এসেছি, সব লাইন ডিপার্টমেন্ট নিয়ে। এখানে মাটির সৃষ্টি একটা নতুন প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অর্থাৎ যে সকল ল্যান্ড অনাবাদি ফ্যালো ল্যান্ড, বছর বছর কোনো চাষ হয় না, কোনো আবাদি হয় না, সেই সকল জায়গায় কি করা যায়। ফলে এখানে আমরা সব লাইন ডিপার্টমেন্টের একটা কনভার্জেন্স করাচ্ছি, এগ্রিকালচার, হর্টিকালচার, ঠিক আছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, 100 দিনের কাজ, ফিশারি, সব দপ্তরকে সেখানে জায়গা অ্যালট করছি। তারা প্রত্যেকে সেখানে স্কিম নেবে। যে একটা বড় প্রজেক্ট হচ্ছে, এক একটা জায়গায় প্রায় ধরুন 10 একর, কোথাও 20 একর, কোথাও 30 একর, খুব বড় জায়গা। সেই জায়গাটা দেখভাল করার জন্য স্থানীয় যে সেলফ হেল্প গ্রুপ আছে তাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি। তাদেরকে আমরা বলে দিচ্ছি কীভাবে তারা এটা রক্ষণাবেক্ষণ করবে, তারা কী পাবে, ভবিষ্যতে না পাবে, তার কিন্তু সব কিছু। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। कोरोना संकट की वजह से रानीगंज सियारशोल राजबाड़ी की 184 साल प्राचीन ऐतिहासिक रथ यात्रा पर इस बार ब्रेक लग गया है। इस बार ना तो रथ यात्रा निकलेगी और ना ही मेला लगेगा। पुलिस प्रशासन के निर्देश पर सिर्फ पूजा की परंपरा का निर्वहन किया जाएगा, जहां सिर्फ 10 लोग मौजूद रह सकेंगे। कोरोना वायरस महामारी का असर रानीगंज के सियारसोल राजबाड़ी की ऐतिहासिक रथ यात्रा पर भी पड़ा है। कोरोना संकट काल की वजह से इस बार ना तो रथ यात्रा निकलेगी और ना ही रथ मेला लगेगा। रथ यात्रा पर होने वाली भारी भीड़ से बचने के लिए मेला समेत सभी प्रकार के कार्यक्रम स्थगित कर दिए गए हैं। यह पहला मौका है जब पिछले 184 साल के इतिहास में सियारसोल राजबाड़ी की रथ यात्रा पर ब्रेक लगा है। रथ यात्रा एवं मेला स्थगित होने से श्रद्धालुओं में थोड़ी मायूसी भी देखी जा रही है। जानकारी के अनुसार कोरोना वायरस का संक्रमण रोकने के लिए राज्य सरकार की तरफ से जरूरी दिशा निर्देश जारी किए गए हैं और कहीं भी किसी आयोजन में एक जगह पर अधिक लोगों के इकट्ठा होने पर रोक लगा दी गई है। हर साल सियारसोल राजबाड़ी की रथ यात्रा आकर्षण का केंद्र रहती है। रथ यात्रा एवं मेला देखने के लिए सिर्फ रानीगंज ही नहीं बल्कि दूर दराज के इलाकों से भी हजारों की संख्या में श्रद्धालु पहुंचते हैं। रथ यात्रा को केंद्र कर भव्य मेला भी लगता है। मेला के आयोजन का जिम्मा सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन संभालती है। पिछले करीब 20 वर्षों से ट्रक के जरिए सियारसोल राजबाड़ी के प्राचीन रथ को खींचने की परंपरा चली आ रही है, परंतु इस बार ऐसा नजारा देखने को नहीं मिलेगा। भीड़ से बचने के लिए पुलिस प्रशासन के तरफ से पहले ही रथ यात्रा के आयोजकों के साथ बैठक कर सरकार के दिशा निर्देशों से उन्हें अवगत करा दिया गया। एसोसिएशन के सचिव निर्मल चैटर्जी ने बताया कि पुलिस प्रशासन के साथ हुई बैठक में सर्वसम्मति से निर्णय लिया गया कि इस बार कोरोना वायरस संकट के कारण रथ यात्रा स्थगित रहेगी। सिर्फ सियारसोल राजबाड़ी के कुल देवता को रथ पर विराजमान किया जाएगा एवं विधि विधान के साथ उनकी पूजा अर्चना होगी। इसके अलावा और कोई भी आयोजन नहीं होगा। रथ के पास बैरिकेडिंग कर दी गई है।
रविवार को रथ एवं आसपास के इलाकों में सैनिटाइजेशन भी किया गया। অ্যাসোসিয়েশন, রানীগঞ্জ পুলিশ প্রশাসন এবং মালিয়া পরিবারের পক্ষ থেকে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি যে করোনার যে প্রকোপ আমাদের এখানে দেখা দিয়েছে সেটা যদি না আর বাড়ে, পাবলিকের মধ্যে যেন ভিড় ভাড়াক্কা যদি হয়, তো রথটা ধরুন প্রচুর রথ টানলে পরে প্রচুর ভিড় হবে এবং দোকানপাট এইলেও পরে একটা ভিড় ভাড়াক্কার প্রচণ্ড আছে। সেই জন্য প্রশাসনের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্লাব পক্ষ এবং মালিয়া পরিবার যে কোনো রকম দোকানপাট বসবে না। এখানে শুধু আমাদের রথটা এখানে ব্যারিকেড করা হবে, ব্যারিকেড দিয়ে যাবে। আমাদের দামোদরচন্দ্র মন্দির থেকে ঠাকুর আসবেন এখানে, আবার এখান থেকে মন্দিরে ঠাকুর পৌঁছে যাবে, এই আমাদের এসে যাবে। তো রথ টানার উপরে কোনো পরিকল্পনা নেই? না, রথ টানার উপরে কোনো পরিকল্পনা নেই যাবে না। রথ সাজানো হবে না কিছু, স্যানিটাইজার করা হয়েছে আজকে স্যানিটাইজার করে দিয়েছি আমরা, আর কালকে এটা ব্যারিকেড করা হবে রথটা। কেন আমরা স্থানীয় মানুষজনের কথা মাথায় রেখে এটা আমাদেরকে করতে হচ্ছে। কোনো রকম দোকানপাট কিচ্ছু বসবে না, কোনো কিছু হবে না, খালি পুজো হবে, মন্দিরে পুজো হবে। আর এখানে মোটামুটি আমাদের পুলিশ প্রশাসন থেকে 10 জনের আমাদের একটা পারমিশন দিয়েছেন, মালিয়া পরিবারের 5 জন, ক্লাবের মোটামুটি 4 জন আর পুরোহিত, এইভাবে আমাদের 10 জনের একটা ইয়ে আছে। 10 জনের বেশি একসাথে আসা যাবে। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের বৈঠক শনিবার অনুষ্ঠিত হলো আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে। বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা হাসপাতালের সুপার সহ মাইন্স বোর্ড অফ হেলথের অন্যান্য সদস্যরা। করোনা মোকাবিলায় চিকিৎসকদের ভূমিকা ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা। আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের বৈঠক শনিবার অনুষ্ঠিত হলো আসানসোলের কোর্ট মোড়ে অবস্থিত আসানসোল মহকুমা শাসকের কনফারেন্স হলে। করোনা পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল দক্ষিণের বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ মাইন্স বোর্ড অফ হেলথের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। করোনা আবহে করোনা পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকেরা কিভাবে দিনরাত এক করে নিজেদের দায়িত্ব পালন করছেন তা তুলে ধরেন বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তাপসবাবু জানান, কোভিড পরিস্থিতির মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে এদিন আলোচনা করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতে কেন্দ্রীয়করণ করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা হয় এদিন। কোভিড দীর্ঘমেয়াদী রোগ, কবে কোভিড বিদায় নেবে তা বলা অসম্ভব। ভবিষ্যতের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে আলোচনা করা হয় এদিন, এমনটাই জানালেন তাপসবাবু। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাসও। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও এদিন অংশ নিয়েছিলেন এই বিশেষ পর্যালোচনা বৈঠকে। এই যে এপিডেমিক চলছে, এই সময় আমাদের ডাক্তাররা কিভাবে কাজ করেছে না করেছে, এটা তো হেলথ সেক্টর, তাকে পর্যালোচনা করা হলো কী কী কাজ করেছে। তো আমরা দেখলাম যে সমস্ত সেন্টারে আমাদের ডাক্তাররা কাজ করেছে। আর চেয়ারম্যান সাহেব বললেন যে কিছু কিছু জায়গা আর কিছু কাজ বাকি আছে, যেমন প্রচারের জন্য মানুষকে একটু জাগৃতি করার জন্য কিছু কিছু ব্যানার করতে হবে। আমাদের নিজেদের অনেক স্টাফ আছে, তাদেরকে কিছু কিছু অফিসে আমরা যারা স্যানিটাইজ করতে পারি, সেই যত লাগবে সেসব আমরা পেলাম আজকে ওনার কাছ থেকে। সেগুলো আমরা আগামী দিন দশকের মধ্যে এই কাজগুলো আমরা শুরু করবো। কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ কতদিন চলবে কেউ জানে না। সো এই কাজটা মাইন্স বোর্ড অফ হেলথ তার সীমিত ক্ষমতার মধ্যে এটা চালিয়ে যাবে, সেই নিয়ে আজকে পর্যালোচনা করলাম আমরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা
মহিরূহ আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরূহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।
সাফাই কর্মীদের উৎসাহিত করতে আসানসোল বিএনআর মোড়ে হিন্দি জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী ও মাস্ক। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। অন্যদিকে আসানসোল বড় চেয়ারম্যানের উদ্যোগে 145টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। শনিবার সকালে আসানসোল বিএনআর মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পাশে হিন্দি জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম তথা আইনমন্ত্রী মলয় ঘটক, মেয়র পরিষদ অভিজিৎ ঘটক সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মলয় ঘটক জানান, লকডাউনের সময় সবাই যখন ঘরে রয়েছে সেই সময় সাফাই কর্মীরা এলাকা পরিষ্কার করার কাজ করে গেছে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে চাকরি অবস্থা খুবই খারাপ, কিন্তু তার মধ্যেই সাফাই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী এবং মাস্ক দেওয়া হয়েছে। नौकरी का हालत भी थोड़ा खराब है, जगह जगह पर फैक्ट्री अभी पूरा नहीं खुला, जैसे बढ़ाइए तो थोड़ा बहुत होने से भी सहायता का जैसे बढ़ाइए जैसे बढ़ाइए हिंदी जनकल्याण मंच में बढ़ाया है। रामाधर सिंह जी है, हम लोग का मास्टर साहब है, अमर सिंह जी है, अभिजीत घटक है, सपुर मेहरत जी है, हम लोग का राकेश जी है, सभी मिलके यहाँ उपस्थित है, सब मिलके ये काम कर रहे हैं, इसलिए मैं सब लोग को बधाई दे रहा हूँ, धन्यवाद दे रहा हूँ। অন্যদিকে আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান সঞ্জয় ননিয়া শনিবার আসানসোলের মেনধুমা অঞ্চলে গরিব দুস্থ পরিবারগুলির থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। রাজ্য সরকারের তরফ থেকে তিনি 145টি পরিবারের হাতে রেশন সামগ্রী প্রদান করেন। ये राशन हम लोग को कॉर्पोरेशन तरफ से गेहूँ दिया गया है, जो हम लोग का पहले से बेनिफिशरी का जो नाम था, पहले हम लोग न्यामतपुर में जो डीलर है एसएन भलाडिया, उसके पास हम लोग भेजते थे माल उठाने के लिए, लेकिन अभी आपका कोरोना वायरस की वजह से हम लोग की किसी बेनिफिशरी को बाहर नहीं भेज रहे। वो सारा माल यहीं पर हम मंगवा के सबको डिस्ट्रीब्यूशन कर दिए कि लोगों को कोई असुविधा ना हो। तो अभी टोटल आपको 145 लोगों को 14 किलो करके दे रहा है। ये हम लोग का राज्य सरकार का स्कीम है, उसी का उन्हीं के माध्यम से ही हम लोग के मेयर साहब के माध्यम से ही ये वाला डिस्ट्रीब्यूशन किया जाए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। যাত্রী নেই, পরিষেবা বজায় রাখার খরচ উঠছে না, দাবি করেছেন দুর্গাপুরের মিনিবাস মালিকেরা। দ্রুত বাস ভাড়া বাড়ানো না হলে পরিষেবা চালু রাখা সম্ভব হবে না, এমনটাই জানিয়েছেন মিনিবাস মালিকেরা। এই পরিস্থিতিতে শুক্রবার ও শনিবার দুর্গাপুর শহর জুড়ে হাতে গোনা মিনিবাস দেখা গিয়েছে বলে জানালেন যাত্রীরা। পথে যাত্রী নেই, পরিষেবা বজায় রাখার খরচ উঠছে না, এমনই দাবি এবার করলেন দুর্গাপুরের মিনিবাস মালিকেরা। তাদের আরও দাবি, দ্রুত বাস ভাড়া বাড়ানো না হলে পরিষেবা চালু রাখা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে শুক্রবার ও শনিবার দুর্গাপুর শহর জুড়ে হাতে গোনা মিনিবাসের দেখা মিলেছে বলে জানিয়েছেন যাত্রীরা। দুর্গাপুর মহকুমায় প্রায় 250টি মিনিবাস চলাচল করে বিভিন্ন রুটে। রাজ্য সরকারের নির্দেশে করোনা পরিস্থিতির জেরে স্বাস্থ্যবিধি মেনে সব আসনে যাত্রী নিয়ে মিনিবাস চালানো যাবে। মিনিবাসে আসন সংখ্যা 27, সর্বোচ্চ 27 জন যাত্রী উঠতে পারবেন বাসে, কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বেশ কয়েকদিন টানাপোড়েন চলার পর শেষমেশ 9ই জুন দুর্গাপুর মহকুমা জুড়ে চালু হয় মিনিবাস পরিষেবা। সব রুটেই কয়েকটি করে মিনিবাস রাস্তায় নেমেছিল, তবে প্রথম দিন থেকেই যাত্রী একেবারেই হচ্ছে না বলে অভিযোগ মিনিবাস মালিকদের। মিনিবাস মালিকদের অন্যতম সংগঠন দুর্গাপুর প্যাসেঞ্জার্স ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিকে তারা ভেবেছিলেন পরিষেবা চালু হলে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে, যাত্রী সংখ্যা বাড়বে। প্রথম দুদিন তারা মহকুমা জুড়ে প্রচারেরও ব্যবস্থা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি বলে দাবি অ্যাসোসিয়েশনের সদস্যদের। মিনিবাস মালিকদের দাবি, বাস জীবাণুমুক্ত করা, তেলের দাম, কর্মীদের বেতন, যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ বাবদ যা খরচা হচ্ছে তাতে বাস চালিয়ে পোষাচ্ছে না। মিনিবাসের সংখ্যা ইতিমধ্যেই কমতে শুরু করেছে শহর জুড়ে। দুর্গাপুর ইস্পাত নগরীর একাংশে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত ভাড়া না বাড়লে পরিষেবা হয়তো বন্ধ করে দিতে হবে, এমনই আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। যাত্রীদের অনেকেই ব্যক্তিগত গাড়ি বা মোটর বাইক ব্যবহার করছেন। এছাড়া বাকি যাদের পথে দেখা যাচ্ছে তাদের ভরসা অটো টোটো।
কিন্তু অটো টোটো সংখ্যাও পথে বেশ কম বলে জানিয়েছেন শহরের বাসিন্দাদেরই একাংশ। এ বিষয়ে পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে কোনো কিছু করার নেই। রাজ্য থেকে যেমন নির্দেশিকা আসবে তেমন পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। लद्दाख में चीन के सैनिकों के हमले में शहीद हुए भारतीय जवानों को पूरा देश श्रद्धांजलि दे रहा है। रानीगंज, अंडाल समेत पूरे शिल्पांचल में जगह जगह शहीद जवानों की याद में कैंडल मार्च निकाली जा रही है और चीन के खिलाफ प्रदर्शन हो रहा है। लद्दाख की गलवान घाटी में एलएसी पर चीन के सैनिकों के हमले में शहीद हुए भारतीय जवानों की शहादत को पूरा देश सलाम कर रहा है। आसनसोल नगर निगम के 34 नंबर वार्ड अंतर्गत रानीगंज के सियारशोल राजबाड़ी इलाके में तृणमूल युवा कांग्रेस के कार्यकर्ताओं ने शहीद जवानों को श्रद्धांजलि दी। जवानों की याद में कैंडल जलाए, साथ ही चीन के राष्ट्रपति शी जिनपिंग का पुतला फूका। तृणमूल युवा कांग्रेस के कार्यकर्ताओं ने चीन के खिलाफ नारेबाजी की और चीन में बने सामानों का बहिष्कार करने की अपील की। ভারত মায়ের বীর সন্তানরা শহীদ হয়েছেন, তাই জন্য আমরা আমাদের 34 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা শহীদ সভার আয়োজন করেছি। তাদের আত্মার শান্তি কামনার্থে আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমরা वहीं दूसरी तरफ अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस के नॉर्थ बाजार स्थित पार्टी कार्यालय में शहीद जवानों की याद में श्रद्धांजलि सभा आयोजित की गई, जहां तमाम तृणमूल नेताओं एवं कार्यकर्ताओं ने शहीद जवानों की तस्वीर पर पुष्प अर्पित कर भावभीनी श्रद्धांजलि अर्पित की। अंडाल ब्लॉक तृणमूल कांग्रेस के कार्यकारी अध्यक्ष शशि चौबे ने कहा कि वीर जवानों की शहादत को देश कभी भुला नहीं सकता है। बंगाल के भी 2 जवानों ने एलएसी पर चीन के सैनिकों द्वारा धोखे से किए गए बर्बर हमले में अपने प्राणों की आहुति दी है। আমাদের যারা সৈনিকরা, আমাদের 20 জন সৈনিক যে চীনা সীমান্তে শহীদ হয়েছে, তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতৃত্বরা এখানে আছেন। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানবীয় দৃষ্টান্ত পেশ করেছেন, যারা আমাদের পশ্চিমবাংলার 2 জন সপুত শহীদ হয়েছিলেন, তাদের প্রত্যেকটা পরিবারকে 5 লাখ টাকা করে উনি এই মুহূর্তে সাহায্য, তার সাথে সাথে প্রত্যেকটা পরিবারকে একটা করে সরকারি চাকরি, এটা উনি ব্যবস্থা করেছেন। আমরা চাই যেভাবে আমাদের পশ্চিমবাংলাতে সিপিএম দল আমরা দেখেছি বরাবর এরা কিন্তু চায়নার একটা দালাল হিসাবে কিন্তু এরা আমাদের ভারতবর্ষে এরা রাজনীতি করে। এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি ওরা নাকি বলছে যে যারা শহীদ হয়েছে নাকি আমাদের ভারতীয় সেনারই দোষ। ঠিক আছে, তো এইভাবে ভারতবর্ষে থেকে সিপিএম পার্টির দলের লোকেরা এইভাবে যদি কথা বলে, তাহলে আমরা মনে করছি যে সিপিএম পার্টি চায়নার দালাল হিসাবে কিন্তু আমাদের ভারতবর্ষে কাজ করছে। इस अवसर पर अंडाल ग्राम पंचायत के प्रधान सुधीन पांडे, जिला परिषद सदस्य विष्णुदेव नोनिया, मिनती हजरा समेत अन्य कार्यकर्ता उपस्थित थे। वहीं दूसरी ओर श्री विश्वकर्मा कल्याण संघ की ओर से आसनसोल के आपकार गार्डन में भी शहीद जवानों को श्रद्धांजलि सभा की गई, जहां विश्वकर्मा कल्याण संघ के तमाम सदस्य शहीद जवानों को श्रद्धांजलि अर्पित की। आसनसोल श्री विश्वकर्मा कल्याण संघ के सचिव ने कहा कि शहीद जवानों को नमन करते हुए उनके याद में कैंडल जलाया गया और पुष्प अर्पित किया गया। देश के जवानों की शहादत कभी नहीं भूलेगा। कल्याण संघ की ओर से हमने शहीदों को आज नमन किया तथा मोमबत्ती और फूल को अर्पित करके हमने श्रद्धांजलि प्रस्तुत की है और आशा करते हैं कि इनकी आत्मा को भगवान शांति प्रदान करें। यही हमारा मूल उद्देश्य है। धन्यवाद। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।